স্টয়কিও স্টয়কিওমেট্রি রুল স্টয়কিওমেট্রি রুল আরেকটা হচ্ছে তোমার সামেশন অফ ইভিএস ইস সামেশন অফ ইভিএস। এটা হচ্ছে এক পাশে জারক আর এক পাশে কি বিজারক। তাহলে দেখো দুইটা ফর্মুলা শিখছিলাম। এখন তুমি চাইলে যে কোনো ম্যাথে এই দুইটার মধ্যে যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এই দুইটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, এখন একটা ম্যাথ লিখি আমি। 22.4 ml, 22.4 ml হুম, তাহলে এই যে দুইটা রুলস, এই দুইটা রুল দিয়ে এখন আমরা দুইটা ম্যাথ দেখবো। যেটা মনে করো তুমি চাইলে স্টয়কিওমেট্রি দিয়ে করতে পারবা, আবার ইভিএস এই ফর্মুলা দিয়ে করতে পারবা। তাহলে 22.4 ml এই সিএল কে প্রশমিত করতে নর্মালিটির N2CO3 দ্রবণের দ্রবণের 25 ml প্রয়োজন প্রয়োজন। এবং 200 ml এসিডে 200 ml এসিডে কতটুকু পানি যোগ করতে হবে? কতটুকু পানি যোগ করলে দ্রবণটি 0.1 এত নর্মাল হবে? তাহলে দেখো, 22.4 এত এত ml HCl কে প্রশমিত করতে 0.1 নর্মালিটির N2CO3 দ্রবণ যোগ করা হয়েছে। কতটুকু? তোমার হচ্ছে এই 25 ml। এখন তোমার হচ্ছে ওই এসিডে 200 ml এসিডে কতটুকু পানি আমি যোগ করলে সেই দ্রবণটার হচ্ছে ঘনমাত্রা 0.1 নর্মালিটি থাকবে? তাহলে দেখো, এই ম্যাথটা আসছে হচ্ছে বুয়েটে 9-10। তাহলে এখন এটা সলিউশন করি। দেখো, এটা তুমি চাইলে দুই নিয়মে করা যায়। চাইলে এই যে স্টয়কিওমেট্রি দিয়ে করা যায়, আবার ইভিএস দিয়ে করা যায়। আমরা ইভিএস দিয়ে কিন্তু অনেক ম্যাথ দেখছি, তাই না? তাহলে এখন একটা স্টয়কিওমেট্রি দিয়ে দেখি। স্টয়কিওমেট্রি রুল স্টয়কিওমেট্রি রুল হতে, তাহলে স্টয়কিওমেট্রি রুল দেখো তো। এই যে 1 মোল N2CO3 এই ক্ষার বিক্রিয়া করবে কয় মোল এই এর সাথে? 2 মোল না? তার বিক্রিয়া লেখলে আমরা দেখবো 1 মোল Na2CO3 সোডিয়াম বাইকার্বনেট 2 মোল HCl সাথে বিক্রিয়া করে। তাহলে স্টয়কিওমেট্রি রুল অনুসারে হবে মোল অফ N2CO3 সমান সমান মোল অফ HCl। এখন মোল অফ HCl কে হচ্ছে ভাগ করব 2 দিয়ে, তাই না? কারণ 2 দিয়ে ভাগ করলে দেখো, 2 দিয়ে ভাগ করলে এটাকে 2 দিয়ে ভাগ করলেই এদের মোল সংখ্যা সমান লিখতে পারবো স্টয়কিওমেট্রিতে। তাহলে এখন দেখো তো, মোল অফ NaCl, তাহলে SV লিখতে হবে S1V1, তারপরে হচ্ছে S2V2 ডিভাইডেড বাই 2। এখন এই যে সোডিয়াম কার্বনেট, এইটার ঘনমাত্রা কত দেওয়া আছে? পয়েন্ট 0.1 না? আচ্ছা, হ্যাঁ, 0.1। দেখো, 0.1 আমরা জানি এর সমান সমান কি, এন সমান সমান কি, সি না? এন সমান সমান সি, এন সমান সমান সি আমরা দেখে আসছি। তাহলে এখন এর সমান সমান কি লেখা যায়? এর সমান সমান লেখা যায় N/E। তাহলে এই যে এন নর্মালিটি 0.1 নর্মাল ডিভাইড বাই হচ্ছে 2, এই তুল্য সংখ্যার মান হচ্ছে 2।
তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, গুণন হচ্ছে তার কতটুকু, এই যে 25, 25 ভাগ হচ্ছে 1000 ml। ওকে, তারপরে এস অফ HCl ইন্টু আয়তন কত দেওয়া, কতটুকু নিছি আমরা, 22.4, 22.4 ভাগ হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা অফ HCl এটা বের করলে পাওয়া যাবে হচ্ছে 25/224 এত মোলার। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝছো। তাহলে আমরা HCl এর ঘনমাত্রা পেয়ে গেলাম, তাই না? এখন এই নিয়মটা তো, এই ম্যাথটা তো আমরা ইভিএস এই ফর্মুলা দিয়ে করতে পারতাম। এই ফর্মুলা দিয়ে অনেকগুলো ম্যাথ করছি আগে, যার কারণে এখন আর দেখতেছি না, এখন হচ্ছে একটা স্টয়কিওমেট্রি দিয়ে দেখলাম। ঠিক আছে, দুই নিয়মে কিন্তু ম্যাথ করা যায়। তাহলে এই হচ্ছে ঘনমাত্রা কি, 25/224 এত মোলার। এরপরে এরপরে বলছে কতটুকু পানি যোগ করতে হবে, তাই না? এখন আমার যে HCl এসিড দ্রবণটা আছে, সেটাকে 200 ml করতে গেলে এবং তার নর্মালিটি 0.1 সেম রাখতে গেলে আমার কতটুকু পানি যোগ করতে হবে? তাহলে ঘনমাত্রা সেম রাখতে চাচ্ছি, তার মানে কি, আমি ধরতে পারি যে HCl এটা পূর্বে পূর্বে যে মোল সংখ্যা, আর এন এন অফ HCl পরের যে মোল সংখ্যা, সে দুইটা হচ্ছে সমান। এন অফ HCl পরে সমান। এখন ভাইয়া মোল সংখ্যা সমান ধরে কি লাভ হলো? কারণ মোল সংখ্যা সমান ধরলে দেখো, আমরা ঘনমাত্রাটাকে চেঞ্জ করতে দিব না, তাই না? এখন ঘনমাত্রা যদি সেম রাখতে চাই, তাহলে একই সংখ্যক মোল যদি আমরা আয়তন চেঞ্জ করে দিই, তা দেখা যাবে নর্মালিটিটা সেম থাকতেছে। তাহলে দেখো এই যে মোল সংখ্যা এখন S1 S1 V1 লিখি, তাহলে এটা, তাহলে আগে হচ্ছে S1 V1, পরে হচ্ছে S2 V2। তাহলে আগে তোমার কত ছিল, আগে হচ্ছে 25, এই যে এইটা ঘনমাত্রা হচ্ছে 25/224। আর আয়তন জনক কত ছিল আগে, আয়তন হচ্ছে তোমার 200, তাই না? এখন কত আনতে চাই, 0.1, তাই না? 0.1 ইন্টু হচ্ছে কি 200 প্লাস হচ্ছে এক্স। দেখো তো এই যে ঘনমাত্রাটা এত মোলার দেওয়া, তাই না? এখন আমি এই যে লাস্টে যে ঘনমাত্রাটা দিয়ে দিছে নর্মাল HCl ঘনমাত্রাটা, সেটাকে আমি এখন মোলারিটিতে নিয়ে যাব। তাহলে আমরা জানি এন সমান সমান কি সি, এন সমান সমান সি। তাহলে যে এন এন বাই ই, এখন যেহেতু HCl এর ক্ষেত্রে ই এর মান বা তুল্য সংখ্যার মান 1, তাহলে এস সমান সমান এন, বুঝছো? তাহলে এই যে এইটার মান হয়ে গেছে কি, এস এর মান হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার। এখন কি পরিমাণে পানি যোগ করতে হবে, ধরি এক্স এক্স পরিমাণে পানি যোগ করতে হবে। আগে ছিল 200, এখন হচ্ছে এক্স এক্স মনে কর আয়তনে পানি যোগ করতে হবে। তাহলে এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে পারলেই আমার অ্যান্সার হয়ে যাবে 23.214 ml। ঠিক আছে, 23.214 ml। তাহলে আমার পানি যোগ করতে হবে 23.214 ml। তাহলে এই যে এমন একটা ম্যাথ, দেখো লাস্ট আমরা কিন্তু অনেকগুলা ম্যাথ দেখছি ইভিএস দিয়ে, এখন না দেখলেও চলে, কিন্তু তারপরও লাস্ট একটা ম্যাথ দেখি, তাহলে এই দুইটা নিয়ম কিন্তু শেষ। ঠিক আছে, এই দুইটা নিয়ম কিন্তু শেষ। তাহলে এখন একটা ইভিএস দিয়ে একটা ম্যাথ দেখবো। তাহলে ধরো 1 গ্রাম 1 গ্রাম একটি 1 গ্রাম একটি ধাতব কার্বনেট ধাতব কার্বনেট লবণ ধাতব কার্বনেট লবণ 25 ml
1 মোলার HCl দ্রবণে দ্রবীভূত দ্রবীভূত করা হলো দ্রবীভূত করা হলো প্রাপ্ত লবণকে প্রশমিত করতে করতে 50 ml 0.1 মোলার কস্টিক সোডা কস্টিক সোডা কস্টিক সোডা দ্রবণ লাগে কস্টিক সোডা দ্রবণ লাগে তাহলে লবণটির লবণটির আণবিক ভর কত? লবণটির আণবিক ভর কত? আচ্ছা, এটা হচ্ছে বুয়েট 12-13-তে আসছে। বুয়েট 12-13-তে আসছে। তাহলে দেখো 1 গ্রাম একটা ধাতব কার্বনেট লবণ 25 এবং 1 মোলার HCl দ্রবণে দ্রবীভূত করা হলো। তা প্রাপ্ত লবণকে প্রশমিত করতে 50 ml এবং 0.1 মোলার কস্টিক সোডা যোগ করছে। তাহলে লবণটার আণবিক ভর কত? তাহলে এটা দেখো, সলিউশন করি খুবই শর্টে। তাহলে ইভিএস, এখন আমরা হচ্ছে ওই 2 নম্বর ফর্মুলা ইউজ করব, ইভিএস। এটা কিন্তু আমরা স্টয়কিওমেট্রি দিয়ে করতে পারতাম। তাহলে এসিড, এসিড বা জারক, হ্যাঁ আচ্ছা, জারক, এক পাশে জারক, এই ফর্মুলা হচ্ছে এক পাশে জারক আর এক পাশে হচ্ছে বিজারক, ক্ষার, বা আরেক পাশে হচ্ছে কি, বিজারক। তাহলে এটা কি হবে? ই, দেখো তো এখানে যে এসিডটা আছে সে HCl এর তুল্য সংখ্যা ই হচ্ছে 1, এবং দেখো তো সেটার আয়তন হচ্ছে 25 ml বা 25 ভাগ হচ্ছে 1000। আর এই যে এস ঘনমাত্রা হচ্ছে কি 1 মোলার। তারপরে সমান সমান হচ্ছে 2, 2 কি, এই যে খাটটা দিছে কস্টিক, কস্টিক সোডা, না কস্টিক সোডা হচ্ছে এ তো এক, এটা পরে কাউন্ট করি। তাহলে 1 নম্বরে যে খাটটা ছিল এইটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বারটা। তাহলে 1 নম্বরে যে খাটটা আমাকে দিছে দেখো, তার তুল্য সংখ্যা হচ্ছে 2, তুল্য সংখ্যা হচ্ছে 2। এই যে VS, এটাকে লেখা যায়, এটার বদলে লেখা যায় মোল, তাই না? আমরা জানি এন সমান সমান কি SV, এস ইন্টু ভি। তাহলে এন লেখা যায়, তাহলে দেখো তো কতটুকু আছে, 1 গ্রাম। আচ্ছা, এটা পরে লিখতেছি। তারপরে দেখো কস্টিক সোডা, তাই কস্টিক সোডার ক্ষেত্রে তুল্য সংখ্যার মান হচ্ছে 1, আয়তনের মান কত? আয়তনের মান হচ্ছে 50 ভাগ হচ্ছে 1000, আর এস এর মান হচ্ছে 0.1 মোলার। ঠিক আছে, এখন এই যে 25 ভাগ 1000 সমান সমান হচ্ছে 2, আমরা জানি গ্রাম, যত গ্রাম দেওয়া আছে 1 গ্রাম, সেটাকে আণবিক ভর দ্বারা ভাগ করলে কি আমার মোল সংখ্যা পাওয়া যায়। তারপরে হচ্ছে 1 × 1000.1। এখন সহজেই আণবিক ভর বের করা যায়, কত হবে? 100। তাহলে সেটা ধাতব কার্বনেটটার সংকেত কি হবে? তাহলে লবণটার সংকেত, লবণটি কি 100 হইলে নিশ্চয়ই সেটা কোন কার্বনেট? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই নিয়মে কোনো ম্যাথ আসলে আমরা পারবো, তাহলে 2 নিয়মে সলভ করা যাবে। ঠিক আছে, তুমি চাইলে এই যে 1 নাম্বার ম্যাথ যেটা করছি স্টয়কিওমেট্রি দিয়ে, এটাও শুধু এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারবা। আবার তুমি চাও যে এই ফর্মুলা দিয়ে সলভ করবা না, তাও হবে। তাহলে আমরা এই যে 1 নাম্বার যেটা লিখছিলাম ইভিএস, এটা দিয়েও সলভ করতে পারবা। এক পাশে হচ্ছে জারক রাখবা, অন্য পাশে হচ্ছে বিজারক রাখবা, তাহলেই তুমি ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। কিন্তু সাবধান, এটা কিন্তু বোর্ড প্রশ্ন ইউজ করিও না। ঠিক আছে, বড় নিয়ম যেটা আছে এমনি করবা, ব্যাখ্যা ব্যাখ্যা লিখবা। ঠিক আছে, এই শর্টকাট ফর্মুলা ইউজ করা যাবে না। তারপরে হচ্ছে এই যে স্টয়কিওমেট্রি, এটা অনেকে আবার বলবো বোর্ড প্রশ্নে দেখলে নাম্বার কাটে। ঠিক আছে,
দেখলে কিন্তু সহজ হয়। এই দুইটা নিয়মে কিন্তু ম্যাথ করতে গেলে সহজ হয়, কিন্তু বোর্ড প্রশ্নে না করাই ভালো। বোর্ড প্রশ্নে যেমন বড় করে ব্যাখ্যা লেখে এবং তারপরে সলভ করে এমনি করে করবা। ঠিক আছে, আগে যেমন তোমার কয়েকটা ম্যাথ করাইছি। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দেখো, লিমিটিং বিক্রিয়ক। এখন তুমি শর্টকাটে ধরো একটা বিক্রিয়ায় অনেকগুলো বিক্রিয়ক আছে, তার মধ্যে আমাকে ম্যাথ করার জন্য লিমিটিং বিক্রিয়ক চিনতে হয়। তাহলে ভাই আমি শর্টকাটে সেটা কেমনে চিনবো? তাহলে এখন টপিক নাম্বার 2, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। হুম, আচ্ছা, দেখো লিমিটিং বিক্রিয়ক। এখন লিমিটিং বিক্রিয়ক কেমনে চিনবো? লিমিটিং বিক্রিয়ক তো আমরা জানি, বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটা দ্রুত শেষ হয়ে যায়, যে বিক্রিয়ক যে বিক্রিয়ক দ্রুত শেষ হয়ে যায়, শেষ হয়, তার নাম কি? লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো, ধরো আমাকে দুই ধরনের ভর দেওয়া আছে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল ভর, আর এটা হচ্ছে গিভেন। তো এটা এমনি না লিখে, এমনি লিখে ঝামেলা লাগে। তো একটা ম্যাথ দেখি, এক্সাম্পল দেখি, তারপরে সলভ করি। আচ্ছা, একটা ম্যাথ দেখা হচ্ছে 10 গ্রাম হাইড্রোজেন এবং 25 গ্রাম অক্সিজেন বিক্রিয়ায়, সহজ মতো দিছি, কত গ্রাম পানি তৈরি হবে? কত গ্রাম পানি তৈরি হবে? এখন এই যে লিমিটিং বিক্রিয়ক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এই একই জিনিসটা আসতে পারে তোমার এসিড ক্ষার দিয়ে, এসিড ক্ষার দিয়ে। ঠিক আছে, বললো হচ্ছে এত গ্রাম এসিড এত গ্রাম ক্ষার বিক্রিয়া করলো, তাই কত গ্রাম হচ্ছে তোমার লবণ তৈরি হবে। তারপরে বললো হচ্ছে জারক দিয়ে, ওই যে আমরা ম্যাথ গুলা যে শিখছি, তোমার জারণ বিজারণের ম্যাথ, ওইখান থেকে দেখা গেল একটা জারক বিজারক দিয়ে এইসব ম্যাথের প্রশ্ন করতে পারে, যে এত গ্রাম জারক এত গ্রাম বিজারক বিক্রিয়া করলো, তাহলে কত গ্রাম হচ্ছে পানি বা কত গ্রাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এই জিনিসগুলা। তাহলে আমরা একেবারে সহজ একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি। ঠিক আছে, এখন এটা সলিউশন করি, এটা সলিউশন করি। তাহলে ভাইয়া দেখো তো, হাইড্রোজেন আর অক্সিজেন যোগ করলে আমার কি হবে? পানি হবে। পানি হবে। তাহলে এই যে H2O2, তাহলে 2 দেই, তাহলে এখানে আমার 2 দেওয়া লাগবে, সিম্পল। তাহলে সমতা আমার মিলছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি? বি। এ, এটা হচ্ছে বি। তাহলে হাইড্রোজেনকে আমি ধরলাম হচ্ছে এ, অক্সিজেনকে ধরলাম হচ্ছে বি। এখন দেখো, আ- এখানে দিছে হচ্ছে হাইড্রোজেনের ভর কত? 10 গ্রাম। গিভেন কত দেওয়া? এটা ভর হচ্ছে 10 গ্রাম দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। তারপর অক্সিজেনটা হচ্ছে দেওয়া আছে 25 গ্রাম। ঠিক আছে। আর এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল কত? এর আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে কত? এই যে 2 দিয়ে গুণ করলে, দুই না, 2 দিয়ে গুণ করলে 4 হয়। ঠিক আছে, 2 গুণ 2 তো 4 হবে। তারপর হচ্ছে অক্সিজেন 1 মোলই 16 গুণন 2, 32, 32 গ্রাম। ঠিক আছে। এখন এই যে এক্সপেরিমেন্টাল বা আণবিক ভর যেটা, সেটার এখন অনুপাত বের করি। ঠিক আছে, এম এ বাই এম বি, দুইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। ঠিক আছে। তাহলে 4 ভাগ হচ্ছে 32, 4 ভাগ 32, তাহলে অ্যান্সার হয় হচ্ছে 1/8। হ্যাঁ, 4 × 32, তাহলে 1/8। আর 0.125 এত গ্রাম, এত গ্রাম না, সরি, গ্রাম গ্রাম কাটা যায়, তাহলে এত আসে। ঠিক আছে, মানটা হচ্ছে 0.125 আসে। এখন এম এ বাই হচ্ছে এম বি, ভর, এটা হচ্ছে গিভেন। ঠিক আছে, গিভেন। তাহলে কত দেওয়া আছে? এর ভর দেওয়া আছে 10 গ্রাম, এই যে 10 গ্রাম,
আর বি এরটা কত, 25 গ্রাম। তাহলে এটার মান কত আসে? এটার মান আসে হচ্ছে 0.4। 0.4, তা দেখো তো 0.4 হচ্ছে বড়, তাই না? তার মানে যেটা দেওয়া আছে গিভেন, সেই রেশিওটা বড় হচ্ছে। তাহলে যেটা দেওয়া আছে সেই রেশিওটা যদি বড় হয়, অর্থাৎ এম এ বাই হচ্ছে এক্সপেরিমেন্টাল বা আণবিক ভর, এটা থেকে যদি এম এ বাই হচ্ছে এই রেশিওটা গিভেন, যেটা দেওয়া আছে সেইটাই যদি বড় হয়, তাহলে মনে রাখবা সেখানে বি 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 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন অনেকে হচ্ছে এই শর্টকাটটা আবার মনে রাখতে পারে না। তাহলে দেখো, এখানে ভাই বি লিমিটিং বিক্রিয়ক এটা কেমনে মনে রাখবো? তুমি একটা জিনিস খেয়াল করো, যেটা দেওয়া ছিল, ঠিক আছে, যেটা দেওয়া ছিল যদি বেশি হইতো, এখন সেটা বেশি হয়েছে, তাই না? এখন ওপরে আছে হচ্ছে এ, তার মানে যেহেতু বেশি হয়েছে, তার মানে এ সম্পূর্ণ শেষ হয়নি। এ সম্পূর্ণ শেষ হয়নি। দেখো, এম এ বা হচ্ছে এম বি, এটা হচ্ছে গিভেন দেওয়া আছে যেটা। তাহলে এইটা বড় হওয়া, এটা বড় হওয়া মানে হচ্ছে এ যেটা, সেটা শেষ হয়নি, বুঝছো? কিন্তু নিচে যে, সে কিন্তু শেষ হয়ে গেছে, বা সে হচ্ছে কম, এর তুলনায় হচ্ছে সে কম, যার কারণে এই রেশিওটা বড় আসছে। যার কারণে বি হচ্ছে শেষ হয়ে গেছে, তাহলে যে শেষ হয়ে যায় সে হচ্ছে কি, লিমিটিং বিক্রিয়ক, ও শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু যদি এটা উল্টা হইতো, এটা উল্টা হইতো, এম এ বাই হচ্ছে এম বি, এটা বড় হইতো কখন? এক্সপেরিমেন্টাল, যেটা হচ্ছে আণবিক ভর। তাহলে আণবিক ভরটা যদি বড় হইতো তখন কি হইতো? তখন হচ্ছে তোমার এ হইতো লিমিটিং, মানে এ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়, বা এ আমার লিমিটিং, ঠিক আছে, লিমিটিং। না, এ শেষ হয়ে যাচ্ছে না, সরি, এ হচ্ছে, এ আরো থেকে যায়, এ আরো থেকে যায়, ভুল লিখছি, হ্যাঁ, এ আরো থেকে যায়। কিন্তু দেখো, এটা শেষ হয়, বা এটাই হচ্ছে কি লিমিটিং হবে। তোমার ওপরে যে এ, সেই হবে লিমিটিং। কেন? কারণ এইটা মানে হচ্ছে আমার ছোট হবে, যেটা দেওয়া আছে গিভেন, যেটা দেওয়া আছে এম এ বাই হচ্ছে এম বি, এটা ছোট হবে, তাই না? যেহেতু ছোট হচ্ছে, এম এ ছোট হচ্ছে, তার মানে নিচের যেটা, সেটা আমার বেশি দেওয়া, গিভেন যেটা নিচে সেটা বেশি দেওয়া, তার মানে বি হচ্ছে অবশিষ্ট থাকবে, বি হচ্ছে অবশিষ্ট থাকে, আর এ শেষ হয়ে যায়, বা এ হচ্ছে কি লিমিটিং। তাহলে আশা করি এই আলোচনাটুকু মনে রাখতে পারবা। বা তুমি এত কিছু না বুঝতে চাইলে তুমি মনে রাখতে পারো, যখন হচ্ছে এক্সপেরিমেন্টাল থেকে, মানে আণবিক ভরের অনুপাত থেকে, যেই ভরেরটা দেওয়া আছে তাদের অনুপাত যদি বেশি হয়, তাহলে যাকে আমি বি ধরছি পরেরটা, সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে সে যদি এখন লিমিটিং বিক্রিয়ক হয়, সে হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া করে বা সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাহলে 32 গ্রাম অক্সিজেন পানি তৈরি করে, পানি তৈরি করে, তৈরি করে কত? 18 গুণ 2 বা 36 গ্রাম পানি। তাহলে প্রশ্নে দেওয়া আছে 25 গ্রাম অক্সিজেন কতটুকু পানি তৈরি করবে? তাহলে 36 গুণন 25 বা হচ্ছে 32, তাহলে আচ্ছা কি হবে, 28.125 এত গ্রাম পানি তৈরি হবে, এত গ্রাম পানি তৈরি হবে। তাহলে এটা গেল হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই লিমিটিং বিক্রিয়ক দিয়ে ওই যে অ্যাসিড, ক্ষার, মানে মিশ্রণ দেয় না, মিশ্রণের মেয়াদ, যে এতটুকু অ্যাসিড দিছে তার মধ্যে ক্ষার এতটুকু দিছে, এখন সম্পূর্ণ অ্যাসিড প্রশমিত হয়েছে কিন্তু কিছু পরিমাণে ক্ষার রয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি তোমাকে বলে এই অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মাধ্যমে
ওই লবণটা কি পরিমাণে তৈরি হইলো, তখন তোমাকে লিমিটিং বিক্রিয়া বের করে তুমি করতে পারবা। তারপরে দেখো, অ্যাসিড ক্ষার গেল। এরপরে হচ্ছে যদি দেয় জারক, বিজারক, ঠিক আছে? ওই একই জিনিসগুলা তুমি এই ম্যাথ, এই লিমিটিং বিক্রিয়ক এটা দিয়েও পারবা, ঠিক আছে? তাহলে আশা করি লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা বুঝছো। এরপরে হচ্ছে ম্যাথ দেখবো, ঠিক আছে? তোমার হচ্ছে ওই যে জারক বিজারক এইসবের ম্যাথ দেখবো। তাহলে আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক যেহেতু শিখলাম, তাহলে এটা দিয়ে আশা করি আর ম্যাথ দেখানোর দরকার নাই, ঠিক আছে? তাহলে এখন যাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, জারক বিজারকের ম্যাথ। 3 ধরনের ম্যাথ আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন ইনফিনিটি স্টার লাগবেই। কতটুকু সময় আছে? 8.5 মিনিট? আচ্ছা আচ্ছা, তাহলে এই টপিকটা বাদ রেখে আমি একটা জিনিস দেখাইতে চাইছি, হ্যাঁ, জৈব যৌগের। জানি না, আমার একটা জিনিস হচ্ছে বাদ গেছিল বলা, সেটা দেখাই দিই, খুবই ইম্পর্টেন্ট। আমার এখানে যে কেন সময়টা শো করে না, সময়টা শো করলে খুব ভালো হইতো। ডেস্কটপে, ডেস্কটপে তাই লিখবো কেমনে রে? লিখবো কি দিয়ে ডেস্কটপে? তো সমস্যা নাই, জানি গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স কার্ড আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক কম হয়ে গেল। আচ্ছা, দেখো, তাহলে নির্দেশক দেখছিলাম না কালকে? আমরা হচ্ছে পরিমাণগত রসায়নে, হ্যাঁ, তোমার যত নির্দেশক হতে পারে সব নির্দেশক আমরা দেখছিলাম। এখন কিছু জৈব যৌগের যে নির্দেশক গুলা আছে, নির্দেশক গুলার নাম কি? আশা করি আমরা জানি, হ্যাঁ। একটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। আর এটা হচ্ছে মেটা নির্দেশক, মেটা নির্দেশক। এই মেটা নির্দেশক এর আরেক নাম কি? বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। আমি জানি এটা সবার কাছে কমন টপিক, এইসব তো পারি, অনেক সহজ। তারপর একবার দেখো, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী আর এ বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় সক্রিয়কারী, ঠিক আছে? এখন ভাইয়া, অর্থ প্যারা নির্দেশক কারা, সেটা চিনবা হচ্ছে তাদের মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকবে, শুধুমাত্র একক বন্ধন থাকবে, যে সকল মূলকে একক বন্ধন থাকে তারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, তারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। যেমন ভাই এক্সাম্পল, যেমন CH3, তাহলে এই যে এটা, এখানে CH3 কি একটা অর্থ প্যারা নির্দেশক। তারপরে হচ্ছে OH, মানে এই যে OH, তাহলে এখানে OH হচ্ছে একটা অর্থ প্যারা নির্দেশক। তারপরে দেখো, তুমি খেয়াল করতে পারো, সি CH3, তাহলে এটাও একটা অর্থ প্যারা নির্দেশক, মানে যেখানে শুধুমাত্র এক বন্ধন আছে তারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, বা তারা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী। তাই তোমাকে দিতে পারে নিচের কোনটা বেনজিন বলয় সক্রিয়কারী, সে কোনটা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। তাহলে আমরা চিনলাম অর্থ প্যারা নির্দেশক কারা। এরপরে দেখো মেটা নির্দেশক। এখন মেটা নির্দেশক কারা? তাহলে মেটা নির্দেশকে অবশ্যই, 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 অবশ্যই মিনিমাম হলেও, মিনিমাম
মিনিমাম একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বিবন্ধন থাকবে, মিনিমাম একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। তাহলে দেখো, এই যে COOH, এটা যখন বেনজিন বলয়ে যুক্ত হবে, বেনজিন বলয়ে যুক্ত হবে, তখন ও হচ্ছে কি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। তারপর দেখো CHO, ও যখন বেনজিন বলয়ে যুক্ত হবে, ও যখন বেনজিন বলয়ে যুক্ত হবে, তখন দেখো সে হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। তারপরে যদি দেখো CN এখানে ত্রিবন্ধনে যুক্ত হচ্ছে, তাহলে সে হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। এরপরে এখন এইগুলা দিয়ে কি, এই একটা নিয়ম দিয়ে কি আমি সবগুলা চিনবো? দেখো তুমি সবগুলা নাও চিনতে পারো, ঠিক আছে? যার কারণে আরেকটা নিয়ম আরেকটা নিয়ম দরকার হয়, আরেকটা নিয়ম দরকার হয়। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, তাহলে কি বললাম? কোনস। কি বললাম? কোনস। কোনস। তাহলে এই যে কোনসের কার্বন, নাইট্রোজেন, সালফার, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, কোনসের যে কোনো দুটি, কোনসের যে কোনো দুটি একসাথে, তাহলে সরি, কোনসের যে কোনো যে কোনো একটা, যে কোনো একটা বা বা তিনটা, যে কোনো একটা বা তিনটা একসাথে থাকলে, একসাথে থাকলে সেটা হবে, সেটা অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। তারপরে এখানে যদি আমি 2 নাম্বারটা লিখি, তাহলে কোনস, কোনস কোনস এর যে কোনো দুটি, তাহলে ওইখানে গেল 1 আর 3, তাহলে মেয়েটার মধ্যে থাকবে যে কোনো দুইটা। তাহলে দেখো এইটা মনে রাখা যায় সহজে। এখানে ধরো তোমার কার্বন নাম্বার 1 2 3 4, এই যে অর্থ, মেটা, প্যারা, তাই না? দেখো অর্থ হচ্ছে ধরো 1 নাম্বারে, এটা 3 নাম্বারে, তো মাঝখানে কি 2, এই জন্য হচ্ছে যে কোনো দুইটা, যে কোনো দুইটা, যে কোনো দুইটা হচ্ছে একসাথে, যে কোনো দুইটা হচ্ছে একসাথে, একসাথে থাকলে, একসাথে থাকলে তা মেটা নির্দেশক। তা কি? মেটা নির্দেশক, নির্দেশক। ইয়ার ব্যাপার লাগবে, ইউজ করতে পারছি, সেটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে আমরা আশা করি মেটা নির্দেশক এখন চিনবো। তাহলে কোন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এর মধ্যে যে কোনো একটা বা তিনটা, দেখো এই যে অর্থ, মেটা, প্যারা, তাই না? এই যে 1 আর 3, তাহলে যে কোনো একটা বা তিনটা একসাথে থাকলে সেটা হচ্ছে অর্থ প্যারা। আর কোনসের ক্ষেত্রে, কোনসের যে কোনো দুইটা একসাথে থাকলে সেটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে ব্যতিক্রম আছে এখানে একটা মাত্র, ব্যতিক্রম, সেটা হচ্ছে ও CH3, ও CH3, দেখো এখানে দুইটা আছে, তাই না? তারপরও ওর যেহেতু সবগুলো একক বন্ধন, সবগুলো একক বন্ধন, তাই ও হচ্ছে অর্থ প্যারা, অর্থ প্যারা। তাহলে আশা করি এরপরে হচ্ছে তোমরা অর্থ প্যারা, মেটা নির্দেশক চিনতে পারবা। তাহলে আশা করি এই টপিকটা গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, MCQ এর জন্য দেখা যায় বারবার আসে, প্রায় আসে। ইনফিনিটি স্টার দিয়ে দিলাম, ইম্পর্টেন্ট, আসলে অনেক ইম্পর্টেন্ট। তাহলে অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক গেল। এরপরে হচ্ছে কয়েকটা ম্যাথ দেখবো, ঠিক আছে? কালকে হচ্ছে কয়েকটা জৈব অ্যাসিডের, মনে হয় কোন ফলে কোন অ্যাসিড পাওয়া যায় ওইটা মনে হয় দেখাইছিলাম না? তো দেখো, হাইপো হাইপোক্লোরাস, হাইপোক্লোরাস অ্যাসিড, তারপরে হচ্ছে ক্লোরাস, ক্লোরাস অ্যাসিড, তারপরে হচ্ছে ক্লোরিক অ্যাসিড,
ক্লোরিক অ্যাসিড বা ক্লোরিক অ্যাসিড। তারপরে হাইপো হাইপো এটা হচ্ছে সবগুলা ক্লোরিনের সকল অ্যাসিড। এরপরে আসো সালফারের অ্যাসিড গুলা। তাহলে হাইপো যৌগের সংকেত, হ্যাঁ, এই যে যৌগের সংকেত, পাশাপাশি একটা জিনিস বলি, কিছু জিনিস লাগে এই অ্যাসিডের সংকেত গুলা প্লাস হচ্ছে কোন ফলে কি অ্যাসিড পাওয়া যায়, কোন ফলে কি অ্যাসিড, এই জিনিসগুলো দেখা যায় প্রায়, মনে করো অ্যাডমিশনে বা বোর্ড পরীক্ষায় দু একটা এমসিকিউ চলে আসে। তাহলে যৌগের সংকেত, অ্যাসিডের সংকেত, দেখো ক্লোরিন দিয়ে যতগুলো অ্যাসিড আছে, হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড, আর ক্লোরিক অ্যাসিড লিখলাম। তারপরে হাইপোসালফিউরাস হাইপোসালফিউরাস অ্যাসিড, তারপরে হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, তারপরে দেখো পাইরোসালফিউরাস অ্যাসিড, পাইরোসালফিউরাস অ্যাসিড, তারপরে হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড বা পার, এর নাম কি, থায়ো সালফিউরিক অ্যাসিড, থায়ো সালফিউরিক অ্যাসিড, বা এটার আরেক নাম হচ্ছে পার ডাই সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। তারপরে দেখো, এরপরে পার মনো সালফিউরিক অ্যাসিড, আর ডাই বা ডাই বা পাইরো পাইরো পাইরোসালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এখন দেখো, প্রথম চারটা আমরা একটানা লিখে ফেলি। এগুলো তোমরা অনেকবার দেখছো, ঠিক আছে, অনেকবার পরীক্ষা ফেস করছো। তাহলে ক্লোরিক অ্যাসিড কোনটা? ক্লোরিক অ্যাসিড হচ্ছে, দেখো, এদের নর্মাল সংকেতটা হচ্ছে H6O4, তাই না? H6O4 বা H6O4 লেখে না, দেখা হচ্ছে H6N। তাহলে যেহেতু এটা ক্লোরিনের অ্যাসিড, তাহলে HClO, তাহলে এটা হচ্ছে 1 হবে। তারপর HClN এর মান 2 হবে। তারপর HClN এর মান 3 হবে। HClN এর মান 4 হবে। তাহলে এর নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে HClO2 এন এর মান যখন 2 দিচ্ছি, তার নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড। তাহলে এন এর মান 3 দিলে ক্লোরিক অ্যাসিড, আর ক্লোরিক অ্যাসিড যখন এন এর মান 4 দিচ্ছি। এরপরে দেখো হাইপো সালফিউরাস, তাহলে নামগুলো ভালো মতো খেয়াল করো, সালফিউরাস, 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 এরপরে যেগুলো ইক, সালফিউরিক, সালফিউরিক, চারটা, এরপরে চারটা হচ্ছে সালফিউরিক। তাহলে হাইপো সালফিউরাস হাইপোসালফিউরাস অ্যাসিড, এটা হচ্ছে এইচ H2, H2O4, হাইপো সালফিউরাস অ্যাসিড। তারপরে সালফিউরাস অ্যাসিড, এটার সংকেত আমরা এমনিতে জানি HSO3, ঠিক আছে, H2SO3। তারপরে দেখো পাইরোসালফিউরাস হচ্ছে H2S2O5। এখন পার, ঠিক আছে, পার বা পাইরো মানে হচ্ছে অক্সিজেন বেশি,
ঠিক আছে, পার বা পাইরো, এদের মধ্যে অক্সিজেন কিন্তু বেশি থাকে। দেখো এখানে হাইপোসালফিউরাসে হচ্ছে অক্সিজেন 4টা, আর পাইরো সালফিউরাসে হচ্ছে 5টা। তাহলে গেল, তিনটা সংকেত হচ্ছে আমার গেল। এরপরে এরপরে আসো বাকি তিনটা সংকেত। ঠিক আছে, তাহলে বাকি তিনটা সংকেত কি? তাহলে যার নাম হচ্ছে থায়ো সালফিউরিক অ্যাসিড, তার নাম পার ডাই সালফিউরিক অ্যাসিড। তাহলে পার মানে কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে টু H2 H2 H2O3। দেখো তো, অক্সিজেন কি একটা কমলো না? দেখছো, হাইপোসালফিউরাস অ্যাসিডের থেকে সালফিউরিকে এসে কিন্তু অক্সিজেন একটা কমলো। ঠিক আছে, তাহলে এই সংকেতগুলা এখানে কিন্তু একটু ঝামেলা লাগবে, সবগুলা কিন্তু মিলবে না। তোমার শর্টকাট দিয়ে কিন্তু সবগুলা মিলবে না, একটু ঝামেলা হবে না পড়লে। তারপরে দেখো মোনোসালফিউরিক। এখন ডাই সালফো, দেখো চিন্তা করো, ডাই সালফো ডাই সালফো মানে হচ্ছে সালফার দুইটা। ঠিক আছে, আর পার মানে তো আমরা জানি অক্সিজেন বেশি হবে, তাই না? অক্সিজেন বেশি হবে। তারপরে দেখো থায়ো সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা কি জানি? H2SO4। এখন থায়ো মানে সেখানে সালফার বেশি, একটা বেশি। তো সালফার দুইটা থাকলে অক্সিজেন আমি দিছি কয়টা? তিনটা। এখন দেখো পার মনো মনো তার মানে সালফার হবে একটা। সালফার কয়টা? সালফার হচ্ছে একটা। তাহলে পার পার মানে অক্সিজেন বেশি। ঠিক আছে, 5টা। তাহলে দেখো, 4টা ছিল না, এখানে হাইপোতে ছিল যে 4টা, এখানে হয়ে গেল কি 5টা। তাহলে পার মনো সালফিউরিক অ্যাসিড হয়েছে। এরপরে দেখো আবার H2S2, তাহলে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ডাই ডাই এর নাম হচ্ছে ডাই সালফিউরিক অ্যাসিড বা পাইরো সালফিউরিক অ্যাসিড। তাহলে ডাই, তার মানে সালফার ডাই হবে বা সালফার দুইটা হবে। আর সালফিউরিক অ্যাসিড, অক্সিজেন 7 হবে। দেখো তো, এমন যদি হইতো, এখন আমার প্যাচ লাগবে হচ্ছে এই দুইটা সংকেতে, বুঝছো? সালফিউরিক অ্যাসিডের এই দুইটা সংকেতে। এইটা তোমার মনে থাকবেই, কারণ কি, পার মানে হচ্ছে তোর অক্সিজেন বেশি, তাহলে অক্সিজেন 5টা, কোনো সমস্যা নাই। তাহলে এই দুইটা আমার প্যাচ লাগবে একটু। তাহলে দেখো, এই দুইটা একটু আমরা বলি, H2H2O3 আর H2H2O7। আমরা ভাবছিলাম যে অক্সিজেন বেশি হবে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত তুলনায় অক্সিজেন কিন্তু অনেক কম। দেখো, ডাই সালফিউরিক অ্যাসিড, তাহলে ডাই সালফিউরিক অ্যাসিড, তাহলে দুইটা H2SO4 যোগ করলে দেখো তো কি হয়। দুইটা যোগ করলে হয় হচ্ছে H4 হয়, H2 হয়, O8 হয়। দেখছো, কিন্তু এই যে এইখান থেকে এখান থেকে এক অণু পানি বের হয়ে যায়, যার কারণে H2H2O7 তৈরি হয়। ঠিক আছে, এর নামই আমরা দিচ্ছি, এর নামই দিয়ে দিচ্ছি কি আমরা, পার পার বা মোনো সালফিউরিক অ্যাসিড বা ডাই বা পাইরো সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সরি, এর নাম হচ্ছে ডাই বা পাইরো সালফিউরিক অ্যাসিড, ডাই বা পাইরো সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো, এই ক্ষেত্রে যখন তোমার মনে করো দুইটা যোগ করা হচ্ছে, সালফিউরিকের ক্ষেত্রে দুইটা সালফার যোগ করা হচ্ছে, তখন অক্সিজেনটা কমতেছে কেমনে? পানি বের হয়ে যাওয়ার মাধ্যমে। তাহলে এইখানে ভাইয়া 5 হওয়া লাগতো বা 4 হওয়া লাগতো, পানি বের হয়ে যাওয়ার কারণে অক্সিজেন কমছে। তাহলে আশা করি এই দুইটার সংকেত এখন মনে থাকবে। ঠিক আছে, এরপরে এরপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। 3 নাম্বার ধরনের, যত ধরনের ফসফরিক অ্যাসিড আছে ওইগুলো আমরা একবার দেখব, তাহলে আশা করি ক্লিয়ার হবে। মেটা ফসফরিক অ্যাসিড, তারপরে দেখো পাইরো পাইরো ফসফরিক পাইরো ফসফরিক অ্যাসিড, তারপরে হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড অর্থোবোরিক অ্যাসিড
মেটাবোরিক অ্যাসিড আর পাইরোবোরিক অ্যাসিড। দেখো, মেটা ফসফরিক অ্যাসিড, তাহলে মেটা মানে মনে রাখবা সেখানে হচ্ছে পানি কম। মেটাতেও পানি কম, যেমন আমরা দেখছিলাম হাইপো, সেখানেও পানি বা অক্সিজেন কম। ঠিক একইভাবে মেটার মধ্যেও কম, পাইরোতে তো বেশি, এটা আমরা জানি। তাহলে কি হবে, এটা যদি পাইরো সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড হচ্ছে H3PO4, তাই না? তাহলে পাইরো মানে সেখানে বেশি হবে H4P2O7, ঠিক আছে? আর মেটা সেখানে হচ্ছে H PO3, H PO3, একটা অক্সিজেন কম, হাইড্রোজেনও কম। এই জন্য মেটা মানে কি দেখো, এখান থেকে এইখান থেকে যদি তুমি এক অণু পানি বের করে নাও, তারপরে তুমি যে এসিডটা পাবা কিন্তু মেটাফসফরিক অ্যাসিড। তার মানে মেটাফসফরিক অ্যাসিড মানে কিন্তু এক অণু পানি মাইনাস, সেই অ্যাসিড থেকে এক অণু পানি মাইনাস করলে আমি সেটার মেটা বা সেটা মেটাফসফরিক অ্যাসিড পাবো, ঠিক আছে? এরপরে দেখো অর্থোবোরিক অ্যাসিড বা মেটাবোরিক অ্যাসিড। দেখো H3BO3, H3BO3, তারপরে H2, B2, H2B2O4, তাই না? H2B2O4। এখন মেটা মানে হচ্ছে সেখান থেকে কোনো পানি বের হয়, তারপরে অক্সিজেন সংখ্যা কিন্তু তুলনামূলক কম হয়, ঠিক আছে? দেখো, হাইড্রোজেন এখানে হচ্ছে বোরন হচ্ছে দুইটা দুইটা, কিন্তু অক্সিজেন মাত্র চারটা, কিন্তু এখানে দেখো একটার জন্য তিনটা অক্সিজেন, ঠিক আছে? তাহলে সেই রেশিওতে দেখা যায় বোরিক মেটাবোরিক অ্যাসিডে তোমার অক্সিজেনটা হচ্ছে কম। তারপরে পাইরোবোরিক অ্যাসিড, পাইরোবোরিক অ্যাসিডটা হচ্ছে H2B4O7, ঠিক আছে? তাহলে এই যে পাইরোবোরিক অ্যাসিড, এখান থেকে আমরা পাই N2B4O7, 10H2O, ঠিক আছে? এর নাম কি? এর নাম হচ্ছে বোরাক্স, বোরাক্স। তাহলে আশা করি এই জিনিসগুলো আমরা পারবো, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু ম্যাক্সিমাম এসিডের নাম তুমি খালি মনে রাখতে পারো, অপশন দেখে দাগায় আসতে পারবা। কিন্তু অপশন ছাড়া যদি তুমি মানে এটা মনে রাখতে চাও, তাহলে তোমাকে এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া কোনো রাস্তা নাই। কারণ এই চার্টটা তুমি হচ্ছে একবার লিখে রেখে কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি তোমার জন্য এটা সহজ হবে, ঠিক আছে? আর না ছাড়া তুমি হচ্ছে এটা অপশন দেখে দাগাই দিয়ে আসতে পারবা। এখন এমসিকিউ আসলে তো সমস্যা নাই, তাই না? এমসিকিউ আসলে তুমি অপশন দেখে দেখাই দিয়ে আসতে পারবা, তাই কয়েকবার দেখলে আশা করি এখন তোমার হবে। এরপরে যদি আমরা কয়েকটা আকরিক নিয়ে আলোচনা করি, হ্যাঁ? এরপরে আমরা আকরিক নিয়ে আলোচনা করব, কিছু আকরিক। এগুলা তোমার হচ্ছে কবির স্যারের বই দেওয়া আছে, হ্যাঁ? হাজারি স্যারের বই মনে হয় খুঁজলে পাবো না, হাজারি স্যারের বই খুঁজলে পাবো না। কিন্তু এই জিনিসগুলা বইয়েটে অনেকবার আসছে, ঠিক আছে? তাহলে আকিকের সংকেত গুলা সব কিন্তু পড়তে হবে। আমি মনে করো দু একটা তোমাকে ধরছি, যেমন বোরাক্স, তারপরে হচ্ছে কি ডলোমাইট, এই সংকেত গুলা কিন্তু লাগবে। তাহলে এখন আসো আমরা আকিক সম্পর্কে একটু জানবো। এই কয় মিনিট আছে আর? কয় মিনিট? ইনফিনিটি 10 মিনিটের বেশি মাত্র? আকরিক তো লিখে শেষ করতে পারবো না নি রে। আচ্ছা, লিখতেছি দেখো। তাহলে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে 1 নম্বরে অ্যালুমিনিয়াম দিয়ে শুরু করি। অ্যালুমিনিয়ামের যত আকরিক আছে, তো দেখো, এই যে আকরিক সম্পর্কে এখন আমরা জানবো।
তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আকরিক গুলা হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এমনকি বুয়েট অ্যাডমিশনে দেখা যায় একটা প্রশ্ন চলে আসে আকরিক দিয়ে, কয়েকটা আকরিক দেয়, সংকেত লিখতে পারলেই ফুল নাম্বার। তাহলে তুমি অ্যালুমিনিয়ামের যে আকরিক গুলো আছে সেটা মনে রাখতে পারো, কোডা, কোডাপ জি, কোডাপ জি, কোডাপ জি এলো, কোডাপ জি এলো কান্না করতে করতে, ক্রাই। তাহলে কোডাবজি এলো কান্না করতে করতে, একটু শুনতে খারাপ লাগবে, তারপরেও কয়েকবার পড়লে মনে থাকবে। তাহলে দেখো, কো দিয়ে হচ্ছে কোরান্ডাম, কো দিয়ে হচ্ছে কোরান্ডাম। তারপরে ডা দিয়ে হচ্ছে ডায়াস্পোর, ডা দিয়ে হচ্ছে ডায়াস্পোর। তারপরে ব দিয়ে হচ্ছে বক্সাইট, ব দিয়ে হচ্ছে বক্সাইট। তারপরে জি দিয়ে হচ্ছে জিপ সাইট, বক্সাইট জিপসাইট একসাথে মনে রাখবা, বক্সাইট জিপসাইট। তারপরে এলুনাইট, তারপরে এলুনাইট, এলুনাইট। আর ক্রায়োনাইট, ক্রায়োলাইট, এর নাম হচ্ছে ক্রায়োলাইট। কি বললাম? ক্রায়োলাইট। এটা কিন্তু অনেকবার তুমি শুনবা এই নামটা, ক্রায়োলাইট। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আসো তাহলে একবার আমরা পড়ি। কোরান্ডাম, ডায়াস্পোর, কোরান্ডাম, কোরান্ডাম, ডায়াস্পোর, বক্সাইট জিপসাইট, বক্সাইট জিপসাইট। তারপরে অ্যালোনাইট, বক্সাইট জিপসাইট, অ্যালোনাইট। তাহলে কোরান্ডামের সংকেত কি? কোরান্ডামের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম, শুধুমাত্র অ্যালুমিনিয়াম অক্সাইডের নামই হচ্ছে কোরান্ডাম। ঠিক আছে? এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এক অণু পানি দিলে সে হবে ডায়াস্পোর। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে দুই অণু পানি দিলে সে হবে বক্সাইট। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে তিন অণু পানি দিলে সে হবে জিপসাইট, বক্সাইট জিপসাইট। তাই দেখো, কোনো পানি নাই, এক অণু পানি, দুই অণু পানি, তিন অণু পানি। তাহলে এই যে সিরিয়ালটা, এটা যদি মনে রাখতে পারো, তাহলে দেখো এমসিকিউ আসলে তুমি অ্যালুমিনিয়ামের আকরিক সহজে দাগাই দিয়ে আসতে পারবা। তাহলে কোডাবজি এলো ক্রাইল, কান্না করতে করতে, কোডাবজি এলো কান্না করতে করতে। তাহলে কো দিয়ে হচ্ছে কোরান্ডাম, ডা দিয়ে হচ্ছে ডায়াস্পোর, ব দিয়ে বক্সাইট, জি দিয়ে জিপসাইট, বক্সাইট জিপসাইট অ্যালুনাইট। আর ক্রায়ো লাইট। তারপরে দেখো, অ্যালুনাইট, অ্যালোনাইট বা এই যে দুইটা একসাথে, হ্যাঁ, ক্রায়োলাইট। এর আরেক নাম হচ্ছে কি? ক্রায়োলাইট। তাহলে এটা খুবই সহজে, এখন তো রমজান মাস, হ্যাঁ, তোমরা হচ্ছে অনেকে দেখা যায় কোরআন শরীফ পড়ো, তাহলে দেখো এটা সুন্দর করে পড়তে পারবা। তাহলে নাফ আলিফ, ঠিক আছে, আমি হচ্ছে এটা এমনি পড়তাম, নাফ আলিফ, দেখছো, নাফ আলিফ। আগে হচ্ছে এটা তিনবার পড়ো, এটা তিনবার পড়ো, নাফ আলিফ, নাফ আলিফ, নাফ আলিফ। তাহলে সামনে একটা তিন, ঠিক আছে, তিনবার পড়ো নাফ আলিফ। তাহলে ক্রায়োলাইট। তাহলে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের দেখো সব কয়টা আকরিক আমরা লিখলাম। তাহলে আকরিক আর খনিজের মধ্যে একটা পার্থক্য আছে, তোমরা কিন্তু ক্লাস 9 10 শিখে আসছিলা। যেমন একটা এক্সাম্পল কমন ছিল যেটা 9 10 বারবার আসতো, এই যে Fe2, ঠিক আছে, এই লোহার, লোহের এ হচ্ছে খনিজ, লোহার খনিজ, কিন্তু সে লোহার আকরিক নয়, সে কিন্তু লোহার আকরিক নয়, ঠিক আছে, সে হচ্ছে লোহার আকরিক নয়। তাহলে আশা করি এই জিনিসটা হচ্ছে পারবা। তাহলে অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার আকরিক গুলো একবার আমরা দেখি। কোডাবজি এলো, কোডাবজি এলো কান্না করতে করতে। তাহলে কোডাবজি কোরান্ডাম, তারপর ডা দিয়ে হচ্ছে ডায়াস্পোর, ব দিয়ে বক্সাইট, জি দিয়ে জিপসাইট, এ দিয়ে অ্যালুনাইট, ক্রাইন, ক্রাইন দিয়ে হচ্ছে ক্রায়োলাইট। এই দুইটা সংকেত সেম। তাহলে এই সিরিয়ালটা মনে রাখলে তুমি খালি অ্যালুমিনিয়াম অক্সাইড লিখবা, আর শুরুতে কোনো পানি নাই, তারপর এক অণু পানি, দুই অণু পানি, তিন অণু পানি, তিন অণু পানি দিয়ে কি হয়? জিপসাইট, দুই অণু পানি হইলে বক্সাইট, এক অণু পানি হইলে ডায়াস্পোর, পানি না থাকলে কোরান্ডাম। আর অ্যালুনাইট বা ক্রায়োলাইট হচ্ছে নাফ আলিফ, নাফ আলিফ, নাফ আলিফ। যেহেতু সামনে তিন আছে, এই নাফ আলিফ হচ্ছে তিনবার করে পড়বা, ঠিক আছে? তাহলে আশা করি অ্যালুমিনিয়ামের আকরিক গুলা পারবা। এরপরে নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় বারবার দেয়, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের আকরিক 2 নম্বরে দেখা যায়। এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, 10 স্টার ইম্পর্টেন্ট দেওয়া যায়।
তখন দেখা যায় এখান থেকে আসেই, প্রায় আসে। এমনকি হাজারি স্যারের বইয়েও এই তোমার ক্যালসিয়ামের কয়েকটা, দুই একটা হচ্ছে দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে ক্যালসিয়ামেরটা কত ইম্পর্টেন্ট। তাই ক্যালসিয়ামেরটা মাস্ট লাগবে। তাহলে আসো আমরা আকরিক দেখি। কার আকরিক এখন আমরা দেখবো? ক্যালসিয়ামের। তাহলে ক্যালসিয়ামের আকরিক গুলা তুমি মনে রাখতে চাইলে এটা মনে রাখো: চুন, চুন আনো, চুন আনো, চুন আনো জোরে, চুন আনো জোরে, ফ্লোরে ডলো, ফ্লোরে। ফসফেট, ক্যালসিয়াম ফসফেট 2, 3। আর এখানে 3 হবে একটা। তাহলে নাফ আলিফ লেখার সময় শুরুতে 3 হয়, আর ফেলসপার, ফেলসপার লেখার সময় মাঝখানে 3 হয়। তাহলে এই যে দেখো, এই দুইটা যোগ করবা, ঠিক আছে? তাহলে এই দুইটা যোগ করলে যে যৌগটা পাবো তার নাম কিন্তু ফেলসপার বা ফ্লোর অ্যাপাটাইট। আর তাহলে এখানে ফোর, ফ্লোর স্পার আর হচ্ছে ফসফোরাইট, দুইটা যোগ করলে আমি পাই হচ্ছে ফেলসপার। আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে ক্যালসিয়ামের আকরিক গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটার নাম হচ্ছে, এটাকে লেখা যায় বা সংক্ষেপে লেখা যায় ফোর ফ্লোর স্পার প্লাস হচ্ছে 3 অনু ফসফোরাইট, তাই না? 3 অনু ফসফোরাইট, 3 অনু ফসফোরাইট সমান সমান হচ্ছে ফেলসপার, ফেলসপার। তাহলে এই দুইটা নামের মধ্যে যেন কনফিউশন না হয়, ফেলসপার আর ফ্লোর স্পার। এখন ফ্লোর হচ্ছে কি নিচে থাকে, তাই না? ফ্লোর হচ্ছে নিচে থাকে, এ হচ্ছে কম। আর ফেল, এখন ফেল দিয়ে ভাই কি মনে রাখতে পারি? এখন দেখা যায় যারা ইন্টারে হচ্ছে ফেল করে বা একটু কম নাম্বার পায়, দেখা যায় এডমিশনে হচ্ছে তারাই ভালো চান্স পায়। কিন্তু পড়াশোনা করা লাগবে, ঠিক আছে, পড়াশোনা করা লাগবে। তারা হচ্ছে একাডেমিকে খারাপ মানে হচ্ছে অ্যাডমিশনের দিক থেকে ভালো। এখন যে কোনোভাবে পড়াশোনা করে না, তার কথা তো আর বলা যায় না, তাই না? তাহলে ফেল, ফেল যারা করে তারা অবশ্যই ভালো, তারা চেষ্টা করলে ভালো করতে পারবে। এই জন্য ফেলটা হচ্ছে বেশি, ফেল স্পার হচ্ছে বেশি। ফ্লোর স্পার প্লাস হচ্ছে 3 ইন্টু ফসফোরাইট, 3 ইন্টু ফসফোরাইট। তাহলে এই গেল আর ক্যালসিয়ামের সকল ধরনের আকরিক, ক্যালসিয়ামের সকল ধরনের আকরিক। তাহলে আশা করি ক্যালসিয়ামের আকরিক এখন আমরা পারবো। তাহলে এরপরে হচ্ছে ছোট করে দেখতে পারি জার্মেনিয়াম। দুইটা আছে মাত্র, দুইটা আছে। একটা হচ্ছে নাম জানলে হবে, সংকেত লাগবে না, জার্মেনাইট, জার্মেনাইট। আরেকটা হচ্ছে আরজাই, আরজাইরো, আরজাইরোডাইট। তাহলে আইট, আইট। ঠিক আছে, দেখো এখানে মনে রাখতে পারো জার্মে, এই যে যা, জার্মেনিয়াম যা, তারপর আর যা, এই যে যা, জার্মেনিয়াম যা, জার্মেনিয়াম। তাহলে আশা করি জার্মেনিয়ামের এই দুইটাও মনে রাখতে পারবো। এরপরে আসো 4 নম্বরে আমরা যাই হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজও কিন্তু ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম, এই দুইটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। তাহলে আমরা হচ্ছে এরপরে ম্যাঙ্গানিজটা দেখি। তাহলে এখন হচ্ছে আমরা ম্যাঙ্গানিজের আকরিক গুলা দেখবো। তাহলে ম্যাঙ্গানিজ বা একে তুমি বলতে পারো ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো। তাহলে মনে রাখতে পারো ম্যাঙ্গো পে, ম্যাঙ্গো পে বউ, বউয়ের, ম্যাঙ্গো পে বউয়ের হুঁশ নাই। তাহলে ম্যাঙ্গো পাওয়ার পরে বউ মনে কর অনেক খুশি, তার হুঁশ নাই। তাহলে ম্যাঙ্গো, ম্যাঙ্গো দিয়ে হচ্ছে ম্যাঙ্গা নাইট, ম্যাঙ্গো দিয়ে হচ্ছে ম্যাঙ্গা নাইট, ম্যাঙ্গা নাইট, ম্যাঙ্গা নাইট। পে দিয়ে হচ্ছে পাইরু, পাইরু,
পাইরুলো, পাইরুলো।